মালয়েশিয়ার পাঠানোর ব্যবস্থা করেন, তা নাহলে আমাদের রাস্তায় মরে যেতে হবে। সব উস্কানিমূলক কথা বলে, এতে আর মনে হয় না যে দেশে ফিরে যাই, কারণ সবাই জানে আমরা মালয়েশিয়া যাওয়ার জন্য আমি টাকা দিছি। তো আমি তো হঠাৎ করে বলছে যে 1 মাসের ভিতরে ফ্লাইট দিয়ে দেবো। তো 1 মাসের ভিতরে ফ্লাইট দেবো, এত টাকা পাবো কোথায়? তখন আমাকে বলছে 4 লাখ টাকা লাগবে। তো 4 লাখ টাকা লাগবে, তা আমার দুটো দোকান ছিল, বাড়ির সাইডে একটু জমি ছিল, আমি ওটা বিক্রি করে দিছি। বিক্রি করে তাকে 4 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে বলছে যে এখন তো সিন্ডিকেটের সময়, এখন এই টাকা হবে না, যদি যাইতে চাও তাহলে আরও 2 লাখ টাকা দেওয়া লাগবে। তখন আমি কি করবো? তখন বাড়ির যে জমিটা ছিল ওইটাও আমি বন্দুক রাখছি। আব্বুরে বলছি, আব্বু আমি হয়তো যেতে পারলে, আমি তোমাদের একটাই ছেলে, আমি যেতে পারলে তোমাদের হয়তো আশার আলো কিছু দেখাতে পারবো, সমস্যা নেই, আমাকে পাঠাও। তখন আমার আব্বু কি করবে, আমাদের গ্রামের এক জমিদার আছে, তার কাছে আমার ওই বাড়ির জমিটা বন্দুক দিছে। এখন থইলে পরে 6 লাখ টাকা দিছি। 6 লাখ টাকা দেওয়ার পর আমার 5 বার মেডিকেল করাছে, তাদের কাছে 50,000 টাকা। আর তারপরে আপনার 31শে মে তখন আমাকে বলে যে মেন পাওয়ার হলে আজকে দিনের ভিতরে ফ্লাইট হবে, টাকা লাগবে 50,000। তখন আবারও আমি 50,000 টাকা আমার আব্বু ফোন দিয়ে আবারও 50,000 টাকা নাইছি। তখন আমার ফ্লাইটটা সে দিতে পারলো না। তখন আমি ওই পল্টনে কান্দাকাটি করলাম খুব, আমরা সবাই 3 দিন এসে বসেছিলাম, কিন্তু আমাকে সে নিতে পারলো না। সে আমাকে বললো কি যে টেনশন করো না, তুমি বাড়িতে যাও, এটা যেহেতু তোমাকে মেন পাওয়ার হয়েছে, ভিসা হয়েছে, তোমার যেতে পারবা, আশাবাদী আমরা মালয়েশিয়া কথা বলতেছি, এজেন্ট আপনার কি সিন্ডিকেট কথা বলতেছে, কথা বলে তোমাদের পাঠাবো। কিন্তু সেই থেকে এই পর্যন্ত 7 মাস হয়ে যায়, এখনও কোনো পদক্ষেপ নাই। কিন্তু আমরা তাদের বললে তারা বলে কি কাজ চলছে। কতদিন এভাবে কাজ চলবে? আর থানায় গেলে তারা বলে কি আমরা কিছু করতে পারবো না, তোমাদেরটা তোমরা দেখো, তোমরা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে যাও। প্রবাস কল্যাণ মন্ত্রণালয় কিছুদিন আগে 29 তারিখে আসছি, তারা আমাদের একটা আশ্বাস দিচ্ছে। কি আশ্বাস? সেটা বলছে যে ঠিক আছে, তোমরা যেহেতু এত ঋণগ্রস্ত হয়েছো, তাহলে তোমার মালয়েশিয়া যেতে তো এত টাকা লাগে না, তোমরা 6-7 লাখ টাকা দিছো, তোমাদের আমরা 69,000 বা 89,000 টাকা লাগে, সরকারি রেটটা আছে, ওইটা দিও, আর বাদ বাকি টাকা তোমাদের এজেন্সি থেকে নিয়ে দিব। কিন্তু এই পর্যন্ত আমাদের কোনো কিছু হয় নাই। এখন বাধ্যতামূলক আমাদের রাজপথে আসতে হচ্ছে। আমরা এখন টাকাও চাই না, কিছু চাই না, আমাদের মালয়েশিয়া নিতে হবে। আমার মালয়েশিয়া যার অগ্রাধিকার দিতে হবে, ওইখানে যায় যাতে কর্মসংস্থান করতে পারি, এই ব্যবস্থা করতে হবে। ডাক্তার ইউনূস স্যারের কাছে আমাদের এইটাই দাবি, সে যদি চায় আমাদের 1 সপ্তাহ 15 দিনের ভিতরে সে পাঠাইতে পারে, আমরা আশাবাদী। কারণ তার সাথে খুবই ঘনিষ্ঠতা আছে মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম স্যারের সাথে। আমাদের অবস্থা খুবই খারাপ চলছে, কারণ সবারই পরিবার আছে। আমরা তো ওই যে ঋণগ্রস্ত হয়েছি, কেউ এনজিও থেকে টাকা উঠেছি, কিস্তি দেওয়া লাগছে, তারা তো শোনে না। তাদের প্রতি সপ্তাহে প্রতি মাসে কিস্তি দেওয়া লাগে, কিন্তু আমরা তো আসলে দিতে পারি না। কেউ ঢাকা রিক্সা চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে, ইত্যাদি এরকম কষ্ট করতেছে, কিন্তু বাড়িতে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। সবাই জানে আমরা মালয়েশিয়ায়, কিন্তু আমরা তো বলতে পারি না। আমাদের বলার কোনো ভাষা নেই, আমরা কিভাবে বলবো? আমাদের বলার কোনো ভাষা নেই। আমাদের একমাত্র ডাক্তার ইউনূস স্যার ছাড়া আমাদের উপায় নাই। তার কাছে আমরা রিকোয়েস্ট করি, সবাই জোর অনুরোধ করি যে আমাদের মালয়েশিয়ার পাঠানোর ব্যবস্থা করেন, তা নাহলে আমাদের রাস্তায় মরে যেতে হবে। তার কাছে আমাদের একটাই দাবি, আর সে যদি এই দাবিটা না মানে, তাহলে আমরা রাজপথে মৃত্যুসজ্জা পাঞ্জা লড়বো, রাজপথে আমাদের মেরে ফেলাক তাদের প্রশাসন দিয়ে। কি বলবো ভাই, আর কিছু বলার ভাষা নাই। যে আমাদের যে সব উস্কানিমূলক কথা বলে, এতে আর মনে হয় না যে দেশে ফিরে যাই, কারণ সবাই জানে আমরা মালয়েশিয়া। কিন্তু আসলে যে আমরা ঢাকা শহরে কিষান বেশি বা এই দিনমজুরি কাজ করি, কি করবো? ঋণের টাকা তো শোধ করতে হবে, তারা তো আর এটা বোঝে না, তাদের তো দিতে হবে, তাই না? বা বাড়ি ফ্যামিলি আছে, বাপ মা আছে, বউ ছেলে মেয়ে আছে, তাদেরকেও তো খাওয়ার টাকা দিতে হবে। তারা কি করবে? তারা তো আমি এক বাপের একটাই ছেলে, এখন আমার বাপ কোথায় যাবে? সে বৃদ্ধ, সে কোথায় যাবে? তার তো যার কোনো স্থান নাই। আর কে এর কাছে গেলে 10 টাকা দেয় না? আপনারা জানেন যে একবার ঋণগ্রস্ত হয়ে যায়, তারা কে 10 টাকা দিয়ে সাহায্য করে না।